ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি ওএমআর মামলা খারিজ করে দিয়েছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার, যার বেঞ্চে প্রাইমারি ডিটারমিনেশন হাফ অংশ আসছে, অর্থাৎ 2022 পর থেকে যে সমস্ত মামলাগুলো দায়ের হচ্ছে সেই মামলাগুলো তিনি শুনছেন। তো সেই জায়গা থেকে ওএমআর একটি মামলা 2014 টেট সংক্রান্ত একটি ওএমআর শিটের চাওয়ার মামলা, দেখার মামলা, সেটা রীতিমতন খারিজ করে দিলেন বিচারপতি মহোদয়। এখন বিষয় হচ্ছে সে অর্ডার কপি আপলোড হচ্ছে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু এইখানে দাঁড়িয়ে মামলাটা রীতিমতন যে গ্রাউন্ডে শেষ হয়ে গেল, মামলা শেষ, অর্ডার লেখা শেষ, তারপরে পর্ষদের আইনজীবী খুঁচিয়ে তুললেন একটা বিষয় যেটা হয়তো না বললেই হতো। তারপরে গিয়ে সেখানে যে সাবমিশনটা তিনি দিলেন এবং যে টার্মটা আজকে এই অর্ডার কপিতে ইউজ হয়ে গেল, সেটা কিন্তু আগামীতে একটা ভয়ঙ্কর সর্বনাশের কারণ হতে পারে। তার কারণ এই কথাটা আমরা এতদিন বলে আসছিলাম যে কি, সেটা আপনাদের এই অর্ডার কপিতে পুরোটা দেখানোর পরে বলছি। তো চলুন গোটা অর্ডার কপিটাকে দেখে নিই। তো 25/2025, কোর্ট নাম্বার 18, WP নাম্বার 8142/2025। তো এই মামলাতে অনিন্দ বোস তিনি পিটিশনারদের পক্ষ থেকে তিনি আর্গুমেন্ট করেন, পর্ষদ থেকে সুবিশনার ছিলেন। তো পিটিশনার হ্যাভ অ্যাপ্রোচ দিস কোর্ট উইথ দ্য প্রেজেন্ট উইথ রিট পিটিশন উইথ কমন প্রেয়ার ফর সাপ্লাই 2014 ওএমআর শিট, 14 টেটের যে ওএমআর শিট তিনি চান, এবং সেক্ষেত্রে ইট ইজ সাবমিটেড বাই দ্য ল্যান্ডেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিং দ্য পিটিশনারদের 2014 টেট কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2015 সালে। রেজাল্ট পাবলিশ হয়েছে 14 সেপ্টেম্বর 2016 সালে। পিটিশনার অ্যাপ্লিকেশন করেছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 হিসেবে 19 মার্চ 2025। তো বিচারপতি কি কি বলবো, এখানে তো মামলা তো খারিজ হবে 2025, 10 বছর পরে এসে, 9 বছর পরে এসে কোর্টে গিয়ে আমার অমুক চাই তমুক চাই বলে তো হবে না, একটা তো সময় থাকে, লিমিটেশন। তো সেই সময়ের মধ্যে আসেনি মামলাকারী। তো নর্মালি ফ্রেঞ্চ শিটার টার্মটা এখানে ইউজ হয় যে তিনি এতদিন পরে কোর্টে অ্যাপ্রোচ করেনি, কোনো রিপ্রেজেন্টেশনে। তো কেসটা এই গ্রাউন্ডে, ডিল অফ কন্ডেমনেশন গ্রাউন্ডে খারিজ হয়ে গেছে। এবং সেক্ষেত্রে সাচ অ্যান্ড সাচ কিছু বিষয় এখানে দেওয়া আছে যে দিল্লি জাজমেন্ট কিছু আছে, দিল্লি এসএসসি অনলাইনে কিছু জাজমেন্ট এখানে অ্যাটাচ করা রয়েছে, যাতে করে এই যে বিষয়টা সেটা মোটামুটিভাবে বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টে 2007 এসএসসি অনলাইন 2078, সেক্ষেত্রে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল ভার্সেস পান সিংয়ের মামলাটা এখানে বলা আছে যে এতদিন পরে অ্যাপ্রোচ করে জানে তোমার কিছু কারণ থাকতে হবে। তো ফ্রেঞ্চ শিটার এর মামলা তো খারিজ হবেই, মামলাটা খারিজ হয়ে গেলে সব কিছু ঠিক ছিল। বাট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সুবীর সান্যালবাবু একটা টার্ম ইউজ করলেন। আমি গোটা বিষয়টা নিয়ে আসবো। একদম মামলা শেষ, অর্ডার লেখা কমপ্লিট, সেখানে হঠাৎ করে ওনার কি মনে হলো যে উনি এই বিষয়টাকে তুলতেই বা গেলেন কেন? এটা যে কত বড় একটা অভিসন্ধি, সেই অভিসন্ধি কিন্তু এখানে ফাঁস হয়ে গেল অর্ডার কপিতে, যেটা পরিষ্কার উল্লেখ। এবং এইটা তো যারা টেটটা ঘোরাতে চাইছেন তাদের তো সাপে বড় হয়ে গেল গোটা বিষয়টাতে। দেখাবো যে কোন জায়গা থেকে এই বিষয়টা এসছে। So, moreover, Mr. Sharnal Lander, senior advocate representing the board, has submitted that result TET of TET 2014 was published 14 September 2016, and on the same day, on the website of the board, a notice was published inviting application from the candidate who participated in TET 2014. তো সেই দিনেই একটা নোটিশ দিয়ে 2014 যেটা পার্টিসিপেশন করেছে ফর অবটেনিং ফটোকপিস, টার্মটা একবার ধরুন, ফটোকপিস অর্থাৎ জেরক্স, নট স্ক্যান কপি, নন মিরর ইমেজ, কোনো টার্ম ইউজ করা হয়নি, ফটোকপির টার্মটা ইউজ করা হয়েছে। এবং তার সাথে ডিজিটাইজ ডাটার ভার্সানটা এখানে করা হয়েছে, যে রিকোয়েস্ট 500 টাকা দিলে এটা পাওয়া যাবে। এই কথাটা বলার দরকারই বা কী ছিল? এখনও পর্যন্ত কোনো জায়গায় এই ধরনের কোনো অর্ডার কপিতে এই কথাটা, এই টার্মটা উল্লেখ ছিল না, ফটোকপিস। আমরা বারবার বলেছিলাম যে 8000 যে সাপ্লাই করা হয়েছে না, জেরক্স দেওয়া হয়েছে। কোনো একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এরকম জেরক্স দেওয়ার কোনো রুলস অ্যান্ড প্রভিশন কিছু নেই। সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি স্ক্যান, একটা সহজ সরল একটা পরীক্ষাকে ভালো মতন পবিত্রতার সাথে যদি তাকে করতে হতো, তাহলে অবশ্যই তার ডিজিটাইজ ডাটা অর্থাৎ স্ক্যান মিরর ইমেজ তাকে রাখতে হতো। তো সেখানে গিয়ে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ এন্টায়ার যে 8000 সাপ্লাই করেছে না ওএমআর শিট, সেটা ফটোকপিস অর্থাৎ জেরক্স দিয়েছে, সেই কথাটা এখানে উল্লেখ করে দিলেন। দরকার ছিল? মামলা তো অলরেডি ডিল অফ কনভেনশন মামলা খারিজ হয়ে গেছিলো, তো এই কথাটাকে এখানে তুলে দেওয়ার কি দরকার ছিল? মামলা ডিসমিস হয়েছে, অনেকদিন পরে মামলা করতেছে ওএমআর শিট। এবার ভাবুন, শান্তনু শিটের যে মামলায় জাস্টিস রাজশেখর মান্দাসের যে অ্যালিগেশনগুলো তুলেছে,
যে এই মামলায় ওএমআর শিট কোথায় গেছে, কিভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, কি পদ্ধতিতে হয়েছে, রেজুলেশন কি হয়েছিল, কে সিদ্ধান্ত নিয়েছে। ওই মামলায় তো ওইটাই তো মেন মামলা, সেই মামলায় তো এতগুলো জিনিস ওখানে ছিল। তারপরে নতুন করে সেই মামলায় কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার দরকার ছিল কি? কোথাও গিয়ে তো এই ইনগ্রিডিয়েন্টটা চলে আসলো যে না মিরর ইমেজ কপি কোনো দিনই করেনি, স্ক্যান কোনো দিনই করেনি, মানে স্ক্যান বলতে স্ক্যান করার পরে সে স্ক্যান কপি বা মিরর ইমেজ কোনো দিন এরা রাখেনি। তো প্রথম থেকে অভিশন দিয়ে এটা ছিল যে আমি জেরক্স করে কিছু জনকে দিয়ে দিলাম, দেন বাকি ফার্দার আমি আর কাউকে কিছু দিলাম না, আমি সেই ডাটাকে কোনো স্টোরি করলাম না আমার যে কম্পিউটার সেট আপে আছে। তো এটা কত মারাত্মক হতে পারে শান্তনু। মেন মামলা তো শান্তনু সেটার মামলা, এই খুচখার যা ফ্রেন্ডশিপ এতদিন পরে ওদের দেখে মামলা করতে এসছে, কোথাও না কোথাও খোঁজ পেয়েছে সে মামলা, সেই মামলাগুলো খারিজ হবে। এবং আরও বলে দিই, এই বিচারপতির সাথে আরেক যে বিচারপতি, যেহেতু সিঙ্গেল বেঞ্চে দুজন বিচারপতি, তো রায় ডিফার করতেই পারে। তো সেক্ষেত্রে সেই বেঞ্চের যে মামলা সেটাই মূল মামলা, সেখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট অলরেডি রয়েছে, তারপরে নতুন ইনগ্রিডিয়েন্ট দেওয়ার কি জায়গা ছিল? মামলা তো খারিজ হয়ে গেছে, সব শেষ, হঠাৎ করে তিনি মন্তব্য বলে আমি ফটোকপির কথাটা বলে দেবো, এটা তো দরকার ছিল না। আরও বেশি জোরালো শক্তপোক্ত এভিডেন্স হিসেবে ওখানে চলে যাবে ব্যাপারটা। 14 টেট উড়ে যাক তো কেউ চাইছে না, না এমন একটা জায়গা থেকে। সেখানে গিয়ে এই ধরনের জিনিসগুলো কেন পর্ষদের থেকে এই ভুলচুকগুলো কেন করবে? অনেকে দেখছি এটাকে অন্যভাবে প্রচার করা হচ্ছে, খুব ভালো সাবমিশন দিচ্ছে। না, সাবমিশন এটা হতে পারে না। কারো যদি প্রথম থেকে মতিভ্রষ্ট করার ব্যাপার থাকে, সেটা অনেক কোর্ট ভালো চোখে সেগুলোকে নিচ্ছে না। পদ্ধতিগত ভুলের জন্য এন্টার রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিচ্ছে, পদ্ধতিগত ভুল, যেটা পদ্ধতিগত ভুল। আজকে কেউ মিরর ইমেজ বা স্ক্যান কপি না করে আমি কিছু ছেলে মেয়েকে জেরক্স কপি টানিয়ে দিলাম, বাকিটাকে ডিস্ট্রয় করলাম ইলিগালি, এটা তো হতে পারে না। এবং সেই জায়গা থেকে এই জিনিসগুলো তো করা দরকার ছিল না। আজকে এই কথাটা না উঠতেই পারতো, মামলা ডিলপ করে সে খারিজ করে দিয়ে বিচারপতি খারিজ করে দিয়েছিলেন। যাই হোক, এই বিষয়টা আবার নিজে থেকে বুঝতে হবে যে ওএমআর শিট খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। যে মামলাটা রয়েছে রায় ম্যাডামের বেঞ্চে, সেই মামলাতে একাধিক জিনিস রয়েছে যেটাতে কিন্তু ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এবং হতে পারে ভয়। তার কারণ জিনিসগুলো তো করা হয়েছে, রাখা হয়নি, সাদা খাতা ধরাই যায়নি 14 টেটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের জিনিস পর্ষদেরও বুঝে বুঝে পা ফেলা উচিত। এবং এতগুলো ছেলেমেয়ের জীবন জীবিকা এর সাথে যুক্ত আছে। আমি কাউকে ভয় দেখানোর কথা বলছি না, বাট যে বিষয়টা আমরা সেদিন বলে এসেছি না, 8,000 লোককে জেরক্স করে দিয়েছে ওই কোন এক্সপ্রেসওয়েতে রাখা হয়ে এক্সট্রা বাসু কোম্পানির যে গোডাউন থেকে, তো সেটাকেও বিশ্বাস করেন। আজকে ফটোকপির থেকে বিশ্বাস হয়ে যাওয়ার মতন জায়গায় চলে এসছে। একটা কপি সেটা স্ক্যান হয়েছে, তার ইমেজ সেন্সারই সেই স্ক্যানার মেশিনে নেই। তো এটা কি মনে হচ্ছে হালকা কোনো জিনিস? আর এই মামলা এরকম 1000টা মামলা খারিজ হয়ে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু মূল মামলাটার দিকে ফোকাস থাকতে হবে। রিলিফের কোনো জায়গা নেই, সেই জায়গা থেকে প্রত্যেকে সতর্কভাবে এটাকে ডিফেন্ড করতে হবে। যারা অপপ্রচার করছে, ভালো সাবমিশন দিয়েছে, আমি বলে ভুল কথা অন্যদিকে নিয়ে গেল মামলাটা। ধন্যবাদ, এই ছিল ভিডিও।